শ্রীলঙ্কার হোম অফ ক্রিকেট আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হাসান মাহাদি। 3 ম্যাচ টি-20 সিরিজে দ্বিতীয় টি-20 যেটা হয়েছিল ডাম্বুলায়, সেই টি-20 জিতে সিরিজ জেতার একটা দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। এর আগে কখনো শ্রীলঙ্কায় বাংলাদেশ কোনো সিরিজ জেতে নাই। এই সফরে এবার টেস্ট এবং ওয়ানডে দুটো সিরিজই কিন্তু বাংলাদেশ দল হেরেছে। ওয়ানডেতে সুযোগ তৈরি হয়েছিল, দ্বিতীয় ওয়ানডে জেতার পরে কিন্তু তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশ হেরে সিরিজ হেরেছে। তবে টি-20তে সেই সুযোগটা তৈরি করেছে টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার অন্যান্য গ্রাউন্ডের মতো এই আর প্রেমাদাসা স্টেডিয়ামটা বাংলাদেশের জন্য পয়মন্ত। আমি যদি বলি যে এই স্টেডিয়ামে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ অন্য গ্রাউন্ডের চেয়ে বেশি। এখানে বাংলাদেশ দল টোটাল 7টা টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টা জিতেছে। 2018 সালে নিধাস ট্রফিতে এই মাঠেই বাংলাদেশ দল দুবার হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সুতরাং বাংলাদেশ দল অন্ততপক্ষে প্রথমবারের মতো লঙ্কায় সিরিজ জয়ের একটা দারুণ সম্ভাবনা তৈরি করেছে এবং সেই সম্ভাবনার পেছনে বেশ কিছু কারণ আছে। 5টা কারণ যদি বাংলাদেশ দল মাথায় রাখে তাহলে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে বাড়ি ফিরতে পারে টিম টাইগার্স। প্রথম কারণ বা প্রথম যেই জিনিসটা বাংলাদেশ দল মাথায় রাখতে পারে সেটা হচ্ছে টস। এক্স্যাক্টলি প্রথম 2 টি-20তে টসে হেরেছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস। তবে এই মাঠে টস হতে পারে খুবই ভাইটাল ফ্যাক্টর, কারণ মাঠের রেকর্ড বলছে 58 টি-20তে আগে ব্যাট করা দল জিতেছে 23 বার, পরে ব্যাট করা দল জিতেছে 34 বার। একটা ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। তার মানে যেই ক্যাপ্টেন টস জিতবেন তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা হবে সহজ যে তিনি আগে ব্যাট করবেন নাকি পরে ব্যাট করবেন। 2018 সালে নিধাস ট্রফিতে এই মাঠে শ্রীলঙ্কার দেয়া 214 রানের টার্গেট বাংলাদেশ দল চেস করেছিল, 215 করেছিল, যেটা এখনও পর্যন্ত আর প্রেমাদাসা স্টেডিয়ামের টি-20র সর্বোচ্চ রেকর্ড। আমি যদি ভুল না করে থাকি সেই ম্যাচে মুশফিকুর রহিম 35 বলে করেছিলেন 72, তামিম ইকবাল 29 বলে করেছিলেন 47 এবং বর্তমান ক্যাপ্টেন লিটন দাস 19 বলে খেলেছিলেন 43 রানের দারুণ একটা ক্যামিও ইনিংস। মুশফিক এবং তামিম ডেফিনেটলি দলে নাই, কিন্তু লিটন এখনও দলে আছেন। সুতরাং ক্যাপ্টেনের উপরেই থাকবে বড় দায়িত্ব। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে আর্লি ব্রেক থ্রু দেয়া। এক্স্যাক্টলি আর প্রেমাদাসায় শ্রীলঙ্কান ব্যাটার কুশাল পেরেরা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টি-20 রানের মালিক এবং তিনি এখনও পর্যন্ত দলে আছেন, নাম্বার 3তে ব্যাট করেন। তার স্ট্রাইক রেটও প্রায় 143-এর কাছাকাছি। সুতরাং এই ম্যাচে বাংলাদেশ দলের আর্লি ব্রেক থ্রুটা লাগবে। দ্বিতীয় টি-20তে আমরা যদি দেখি তাহলে দেখব যে পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে 37 রানে শ্রীলঙ্কার 4 টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। সেই কাজটা এই ম্যাচেও করতে হবে এবং সেই কাজটা যিনি করবেন বা যার ওপরে দায়িত্বটা বর্তাবে তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। কারণ এই মাঠের আরও একটা রেকর্ড যদি আমরা দেখব এখানে বাঁহাতি পেস বোলার হোক কিংবা স্পিনার, তাদের তুলনায় ডানহাতি পেসার বা স্পিনাররা বেশি উইকেট নিয়েছেন, অলমোস্ট দ্বিগুণ উইকেট নিয়েছেন। ক্রসউইন্ডের কারণে ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল যেই ধরনের সুইং পেয়েছেন, এয়ার সুইং, সেটা এই মাঠে হয়তোবা থাকবে না। কিন্তু এই মাঠের উইকেটটা কিছুটা স্লো বা মন্থর হওয়ার কারণে এখানে মুস্তাফিজের বল কিন্তু বেশি গ্রিপ করবে। 2018 সালে যেই ম্যাচ রেকর্ড করে বাংলাদেশ দল জিতেছিল সেই ম্যাচেও কিন্তু মুস্তাফিজ নিয়েছিলেন 3 উইকেট। সুতরাং তৃতীয় টি-20তে মুস্তাফিজ অবশ্যই বাংলাদেশ দলের তুরুপের তাস। মুস্তাফিজের পাশাপাশি এখানে শরীফুলকেও নতুন বলে তাকে সাপোর্ট দিতে হবে। যে কথাটা আমরা বলছিলাম যে ইনিশিয়ালি পাওয়ার প্লের মধ্যে একাধিক উইকেট তুলে নেওয়া, স্পেশালি কুশাল পেরেরার সাথে সাথে আরও একজনকে বাংলাদেশের বোলারদের টার্গেট করতে হবে, তিনি কুশাল মেন্ডিস। প্রথম টি-20র ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেলেই তার ব্যাটে আগুন জ্বলে যায় এবং তিনি কিন্তু দুর্দান্ত ব্যাট করেন। একই সাথে আরও একজন ওপেনার যার কথা মাথায় রাখতে হবে ডেফিনেটলি পাতুম নিশাঙ্কা। নিশাঙ্কার পরেও চারিত আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস কিংবা দাসুন সানাকা, তারাও কিন্তু টি-20র জন্য যথেষ্ট ভালো প্লেয়ার। সুতরাং বাংলাদেশি বোলিং অ্যাটাককে খুবই আঁটো বোলিং করে যাওয়া এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় টি-20তে যেভাবে উইকেট তুলে নিয়েছিল সেই কাজটাই করতে হবে। ভাইটাল ফ্যাক্টর হতে পারেন রিশাদ হোসেন, ডেফিনেটলি মেহেদি মিরাজ, তিনিও দলে আছেন। তবে মেহেদি মিরাজ ব্যাটসম্যান হিসেবে নাকি বোলার হিসেবে দলে আছেন সেই প্রশ্নটা উঠছে এবং সামনে উঠবে। তৃতীয় যেই ব্যাপারটা মাথায় রাখাটা খুবই জরুরি সেটা হচ্ছে একটা ফ্লাইং স্টার্ট, স্পেশালি বাংলাদেশের 2 ওপেনার তানজিদ তামিম এবং তার সাথে পারভেজ হোসেন ইমন, দুজনের মধ্যে একজনকে কিন্তু বড় ইনিংস খেলতে হবে, লম্বা সময় ব্যাট করা এবং পাওয়ার প্লের 6 ওভারটাকে ভালোভাবে ব্যবহার করার কাজটা কিন্তু তাদের করতে হবে। স্পেশালি পারভেজ হোসেন ইমন
তিনি অন্ততপক্ষে প্রথম টি20তে হি গট আ স্টার্ট, কিন্তু ইনিংসটাকে ক্যারি করতে পারেন নাই। তানজিদ তামিম দুটা ম্যাচেই ফেল করেছেন, রান করতে পারেন নাই। অন্ততপক্ষে তৃতীয় ম্যাচে এই উইকেটে তিনি তার স্বভাবসুলভ ক্রিকেটটা খেলবেন। দুজন ওপেনার যদি একটা ভালো ওপেনিং পার্টনারশিপ দিতে পারে, তারপরে দায়িত্বটা ডেফিনেটলি বর্তাবে মিডল অর্ডারের উপরে। সেখানে আমি অন্ততপক্ষে আশা করব তাওহিদ হৃদয় তিনি অন্ততপক্ষে ডিউ ইনিংসটা খেলবেন। লিটন দাস সেকেন্ড টি20তে 13 ইনিংস পরে 50 করেছেন, 50 বলে 76 রানের একটা ম্যাচ উইনিং নক তার ছিল। কিন্তু লিটনের ব্যাটিং বিহেভিয়ার বা তার ব্যাটিংয়ের প্যাটার্ন যদি আমরা ফলো করি, তাহলে এক ম্যাচে রান করলে পরের বেশ কয়েকটা ম্যাচে তিনি কিন্তু আর রান করতে পারেন না বা তিনি হাইবারনেশনে চলে যান। সুতরাং লিটন যদি ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন ভালো, কিন্তু দায়িত্বটা নিতে হবে তাওহিদ হৃদয়কে। দ্বিতীয় টি20তে তিনি 25 বলে 31 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেই সময়ে আর্লি দুই ওপেনারের বিদায়ের পরে তাওহিদ হৃদয় এবং লিটন তারা কিন্তু ইনিংস মেরামত করে রান বাড়ানোর চেষ্টা করেছেন। তাওহিদ হৃদয় ন্যাচারালি স্ট্রোক মেকার, তার সেই ন্যাচারাল স্ট্রোক মেকিংটা ডেফিনেটলি এই ম্যাচে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রান স্কোরিংয়ের ব্যাপার হতে পারে। সেই জিনিসটা ডেফিনেটলি তাকে মাথায় রাখতে হবে। মেহেদী মিরাজ তিনি ব্যাট করেন লিটন তাওহিদ হৃদয়ের পরে। মেহেদী মিরাজের জায়গায় ডেফিনেটলি আগের প্রত্যেকটা ম্যাচেই এবং শেষ ম্যাচে স্পেশালি সেকেন্ড টি20তে শামীম হোসেন পাটোয়ারি 27 বলে 48 রানের দুর্দান্ত ইনিংস খেলার পরে এখন এই দাবিটা উঠছে যে কেন মেহেদী মিরাজ, কেন শামীম হোসেন পাটোয়ারিকে ব্যাটিং অর্ডারে আরেকটু ওপরে আনা হবে না? যত বেশি বল তিনি স্ট্রাইক করতে পারবেন বাংলাদেশের জন্য ততই সুবিধা। সুতরাং ব্যাটিং অর্ডারে এই জায়গাটায় একটা চেঞ্জ ডেফিনেটলি বাংলাদেশ দল করতে পারে। তাওহিদ হৃদয়ের পরবর্তীতে ডেফিনেটলি যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখাটা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশ দলের ফিল্ডিং। এক্স্যাক্টলি দ্বিতীয় টি20তে শামীম হোসেনের একটা দুর্দান্ত ডিরেক্ট থ্রোতে আউট হয়ে গিয়েছিলেন কুশল মেন্ডিস। সেটাকে আমরা বলছিলাম যে ম্যাচ জেতার জন্য বাংলাদেশের টার্নিং পয়েন্ট। ডেফিনেটলি প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিকেট ম্যাচেই ফিল্ডিং খুবই ভাইটাল একটা ব্যাপার। বাংলাদেশ দল যদি গ্রাউন্ড এবং এয়ার ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো থাকে, হাফ চান্সগুলোকে ক্যাচের হাফ চান্সগুলোকে চান্সে পরিণত করতে পারে, ডেফিনেটলি এই ম্যাচটা হতে পারে বাংলাদেশের ফরে। এবং এই মাঠ এখনও পর্যন্ত বাংলাদেশ দলকে দুহাত ভরে দিয়েছে। টি20 জয় যেমন দিয়েছে, তেমনি ওয়ানডে তো এখানে বাংলাদেশ দল জিতেছে। সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা বলতে পারি যে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় বাংলাদেশ দল সিরিজ জিতে তারপরে কিন্তু বাড়ি ফিরতে পারে।